হিস্ট্রি আইকিউ একটা রাজ্য, যে রাজ্য একসময় বাংলার সুলতান আরাকান এবং মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। একটা ইতিহাস যেখানে রাজাদের উত্থান, রক্তক্ষয়ী যুদ্ধ, বিশ্বাসঘাতকতা আর সাম্রাজ্যের বিস্তারের কাহিনী আজও জীবন্ত হয়ে আছে। আর সেই ইতিহাস লুকিয়ে আছে রাজমালার দ্বিতীয় লহরে। আজ আমরা জানব ত্রিপুরার সবচেয়ে শক্তিশালী যুগের গল্প। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। ধর্মমাণিক্য থেকে জয়মাণিক্য পর্যন্ত এই ঘটনাবহুল ইতিহাস, যা মধ্যযুগীয় পূর্ব ভারতের রাজনীতিকে বদলে দিয়েছিল। ভারতীয় উপমহাদেশের মধ্যযুগীয় ইতিহাসে রাজমালা এমন এক ঐতিহাসিক কাব্যগ্রন্থ, যা শুধু রাজাদের নামের তালিকা নয়, বরং একটি রাজ্যের রাজনৈতিক, সামরিক ও সাংস্কৃতিক বিবর্তনের ধারাবাহিক দলিল। আর এই রাজমালার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিকভাবে সমৃদ্ধ অংশ হলো দ্বিতীয় লহর বা দ্বিতীয় খণ্ড। প্রথম লহরে যেখানে পৌরাণিক কাহিনী, দেবদেবীর আশীর্বাদ এবং কিংবদন্তিমূলক রাজাদের প্রাধান্য ছিল, সেখানে দ্বিতীয় লহরে ইতিহাস অনেক বেশি বাস্তব ও রাজনৈতিক হয়ে উঠেছিল এবং ঘটনাগুলি যথেষ্ট যুক্তিযুক্ত এবং স্পষ্ট রূপ পরিগ্রহ করেছিল। এখানেই আমরা দেখতে পাই ত্রিপুরা রাজ্যের উত্থান, সামরিক শক্তি, বাংলার সুলতানি ও মুঘল শক্তির সঙ্গে সংঘর্ষ ও রাজবংশের আভ্যন্তরীণ দ্বন্দ্বের জীবন্ত চিত্র। দ্বিতীয় লহরের বিষয়বস্তু ধর্মমাণিক্য থেকে জয়মাণিক্য পর্যন্ত রাজাদের ইতিহাস। এর বক্তা ছিলেন রণচতুর নারায়ণ এবং শ্রোতা ছিলেন মহারাজ অমরমাণিক্য। আর এটি রচিত হয় ষোড়শ শতাব্দীর শেষ ভাগে। এই সময়টি ছিল ভারতবর্ষের ইতিহাসে এক অস্থির ও পরিবর্তনশীল যুগ। উত্তর ভারতে মুঘল সম্রাট আকবর নিজের সাম্রাজ্যকে দ্রুত বিস্তার করছিলেন। বাংলার সুলতানি শক্তি দুর্বল হয়ে পড়ছিল। একদিকে বারো ভূঁইয়ারা মুঘলদের বিরুদ্ধে লড়াই করছিল, অন্যদিকে পূর্ব ভারতের ছোট বড় রাজ্যগুলি নিজেদের অস্তিত্ব রক্ষায় সংগ্রাম করছিল। ঠিক এই সময়ে ত্রিপুরা রাজ্য তার সামরিক শক্তি ও রাজনৈতিক প্রভাবের চূড়ান্ত প্রতিরক্ষায় ব্যস্ত ছিল। ষোড়শ শতাব্দীতে ত্রিপুরা শুধু পাহাড়ি রাজ্য ছিল না, এটি ছিল সমতল বাংলার বিস্তীর্ণ অঞ্চলে প্রভাব বিস্তারকারী এক শক্তিশালী সাম্রাজ্য। কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রামের বিস্তৃত অঞ্চল ত্রিপুরার প্রভাবাধীন ছিল। ত্রিপুরার ভৌগোলিক সীমার মধ্যে ছিল, যার বেশিরভাগ জনগণ ছিল বাংলাভাষী বাঙালি। এই ঐতিহাসিক পটভূমিতেই দ্বিতীয় লহরের রচনা শুরু হয়। দ্বিতীয় লহরের রচয়িতা ছিলেন রণচতুর নারায়ণ। তার নামের মধ্যেই রয়েছে বিশেষ তাৎপর্য। রণচতুর অর্থ যুদ্ধে কৌশলী বা রণবিদ্যায় দক্ষ। ধারণা করা হয় তিনি শুধু কবি বা পণ্ডিত ছিলেন না, বরং রাজনীতি এবং সামরিক কৌশল সম্পর্কেও তিনি অভিজ্ঞ ছিলেন। প্রথম লহরের মতো দ্বিতীয় লহরেও একটি বিশেষ রচনানীতি অনুসরণ করা হয়েছিল। রাজসভায় মহারাজ অমরমাণিক্য উপস্থিত থাকতেন শ্রোতা হিসাবে, আর রণচতুর নারায়ণ তার সামনে বসে একের পর এক রাজাদের ইতিহাস বাংলা পদ্যে পয়ার ছন্দে আবৃত্তি করতেন। এই রীতিটি শুধু সাহিত্যিক ছিল না, বরং রাজনৈতিকও ছিল, কারণ এর মাধ্যমে রাজাদের বীরত্ব, রাজবংশের গৌরব এবং রাজ্যের ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার একটা প্রয়াস নেওয়া হয়, একটা কৌশল নেওয়া হয়। দ্বিতীয় লহরের সূচনা হয় ধর্মমাণিক্যের ইতিহাস দিয়ে। ধর্মমাণিক্য ছিলেন ত্রিপুরার অন্যতম শক্তিশালী এবং প্রভাবশালী রাজা। তিনি শুধু যুদ্ধজয়ী শাসকই ছিলেন না, বরং সংস্কৃতি ও সাহিত্য চর্চারও পৃষ্ঠপোষক ছিলেন। রাজমালা অনুসারে তিনি বাংলার সুলতান এবং ব্রহ্ম রাজাকে পরাজিত করেছিলেন। তার সময়েই খনন করা হয় কুমিল্লার বিখ্যাত ধর্মসাগর দিঘি। আজও এই বিশাল জলাশয় তার
স্মৃতি বহন করে চলছে। ধর্মমাণিক্যের আরেকটি বড় অবদান ছিল, তিনি রাজমালার প্রথম লহর রচনার উদ্যোগ গ্রহণ করেন। তার পৃষ্ঠপোষকতাতেই মৌখিক ত্রিপুরী আখ্যান প্রথমবারের মতো সংস্কৃত ভাষায় লিখিত রূপ পায় রাজমালা। দ্বিতীয় লহরে ধর্মমাণিক্যকে শুধু রাজা হিসাবে নয়, বরং একজন রাষ্ট্র নির্মাতা হিসাবে উপস্থাপন করা হয়েছে। ধর্মমাণিক্যের পর একের পর এক রাজা ত্রিপুরার সিংহাসনে আরোহণ করেন। এই সময়ে ত্রিপুরা বারবার সংকটের মুখে পড়লেও প্রতিবারই নতুন শক্তি নিয়ে ঘুরে দাঁড়ায়। দ্বিতীয় লহরে বিভিন্ন যুদ্ধ, সীমান্ত সংঘর্ষ, আভ্যন্তরীণ বিদ্রোহ এবং প্রতিবেশী শক্তির সঙ্গে কূটনৈতিক সম্পর্কের বিস্তারিত বিবরণ রয়েছে। বিশেষ করে বাংলার রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে ত্রিপুরার সম্পর্ক এখানে স্পষ্ট হয়ে ওঠে। তখন বাংলার সুলতানি শক্তি দুর্বল হচ্ছিল এবং মুঘল সাম্রাজ্য দ্রুত পূর্ব দিকে অগ্রসর হচ্ছিল। মুঘলদের এই সম্প্রসারণ ত্রিপুরার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল। এই সময়ে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন মহারাজ অমরমাণিক্য। অমরমাণিক্য ছিলেন অত্যন্ত সাহসী ও যুদ্ধ কৌশলী শাসক। তার সময়ে ত্রিপুরা মুঘল শক্তির বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম শুরু হয়। বাংলার সুবেদার ইসলাম খাঁ ত্রিপুরা জয়ের পরিকল্পনা করেন। তিনি ঢাকা নগরীকে নিজের প্রশাসনিক কেন্দ্র বানিয়ে পূর্ব ভারতের রাজ্যগুলির দিকে নজর দিতে শুরু করেন। ত্রিপুরা তখন ছিল মুঘল সম্প্রসারণের অন্যতম প্রধান বাধা। ইসলাম খাঁ ত্রিপুরা আক্রমণের প্রস্তুতি নিলে অমরমাণিক্য তার প্রধান সেনাপতি ঈশা খাঁর উপর যুদ্ধের দায়িত্ব অর্পণ করেন। ঈশা খাঁ বিশাল সেনাবাহিনী নিয়ে সরাইল অঞ্চলে গিয়ে প্রতিরক্ষা গড়ে তোলেন। রাজমালার এই অংশে যুদ্ধের প্রস্তুতি, সৈন্য সমাবেশ, দুর্গ নির্মাণ এবং সীমান্ত প্রতিরক্ষার যে বর্ণনা দেওয়া হয়েছে তাতে অত্যন্ত জীবন্ত এবং নাটকীয়। এই কারণে দ্বিতীয় লহর শুধু সাহিত্য নয়, সামরিক ইতিহাসের দিক থেকেও গুরুত্বপূর্ণ। দ্বিতীয় লহরের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হলেন গোবিন্দমাণিক্য। গোবিন্দমাণিক্যের জীবন এতটাই নাটকীয় ছিল যে পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন কাহিনীর অবলম্বনে রাজস্বী উপন্যাস এবং বিসর্জন নাটক রচনা করেছিলেন। গোবিন্দমাণিক্য ছিলেন কল্যাণ মাণিক্যের পুত্র। তিনি সিংহাসনে বসার পর রাজ্যের ভেতরে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। তার ভাই নক্ষত্র রায় সিংহাসনের প্রতি লোভী হয়ে ওঠেন, কিন্তু গোবিন্দমাণিক্যের চরিত্রের বিশেষত্ব ছিল তার ত্যাগ ও নৈতিকতা। তিনি রক্তপাত এড়ানোর জন্য নিজের ভাইয়ের কাছে সিংহাসন ছেড়ে দেন। এই ঘটনা রাজমালা অত্যন্ত আবেগপূর্ণভাবে বর্ণিত হয়েছে। গোবিন্দমাণিক্যের সময়ে ত্রিপুরার প্রথমবারের মতো মুঘল সাম্রাজ্যের করদ রাজ্যে পরিণত হয়, তবে এটি সম্পূর্ণ অধীন ছিল না। ত্রিপুরাকে বছরে মাত্র 5টি হাতি কর হিসাবে দিতে হতো। এই সামান্য কর ছাড়াও ত্রিপুরার স্বাধীনতা অনেকটাই অক্ষুণ্ণ ছিল। এটি প্রমাণ করে মুঘলরা ত্রিপুরাকে পুরোপুরি জয় করতে পারেনি। দ্বিতীয় লহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল আরেকটি, সেটি হলো মুঘল ত্রিপুরা সম্পর্কের বিশদ বিবরণ রয়েছে। মুঘল সাম্রাজ্য পূর্ব ভারতের উপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছিল। অন্যদিকে ত্রিপুরা ছিল পাহাড়ি ও সমতলের মিলিত এক শক্তি। এই শক্তি একটা প্রতিরোধ গড়ে তোলে, যেখানে উপজাতি বাঙালির একটা সমৃদ্ধ সহাবস্থান ছিল। বাংলার সুবাদার ইব্রাহিম খাঁর সময়ে ত্রিপুরাকে মুঘল করদ রাজ্যে পরিণত করার চেষ্টা করা হয়। বাংলার সুবেদার ইব্রাহিম খাঁর সময়ে ত্রিপুরাকে মুঘলদের করদ রাজ্যে পরিণত করা হয়। পরবর্তীকালে মুর্শিদ কুলি খাঁ ত্রিপুরার সমতল অঞ্চলকে রোশনাবাদ পরগনার নামে অভিহিত করেন। ত্রিপুরার রাজাকে এই অঞ্চলের জমিদার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এটা চাকলা রোশনাবাদ নামে পরিচিত ছিল। এই পরিবর্তন শুধু রাজনৈতিক ছিল না, অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ছিল, কারণ এর ফলে ত্রিপুরার সমতল অঞ্চলে মুঘলদের প্রশাসনিক কাঠামো প্রবেশ করতে শুরু করে। দ্বিতীয় লহরে শুধু যুদ্ধ নয়, সমাজ সংস্কৃতির বিভিন্ন দিক ফুটে উঠেছে। এখানে রাজাদের ধর্মীয় কর্মকাণ্ড, মন্দির নির্মাণ, দিঘি খনন, ব্রাহ্মণদের পৃষ্ঠপোষকতা, প্রজাদের কল্যাণমূলক কাজের উল্লেখ রয়েছে। এর মাধ্যমে বোঝা যায় ত্রিপুরার রাজারা শুধু যোদ্ধা ছিলেন না, প্রশাসক ও সংস্কৃতির ধারক ছিলেন। দ্বিতীয় লহরের শেষ অংশে
জয়মাণিক্যের বিবরণ পাওয়া যায়। জয়মাণিক্যের রাজত্বের মধ্য দিয়েই দ্বিতীয় লহরের সমাপ্তি ঘটে। পরবর্তীতে তৃতীয় লহরের সূচনা হয়। ইতিহাসবিদদের মতে দ্বিতীয় লহরের গুরুত্ব প্রথম লহরের তুলনায় অনেক বেশি, কারণ প্রথম লহরের পৌরাণিক উপাদানের আধিক্য থাকলেও দ্বিতীয় লহরে বর্ণিত ঘটনাগুলি অনেকটাই ঐতিহাসিক। বাংলার ইতিহাস, মুঘল প্রশাসনিক দলিল, সমসাময়িক সূত্রের সঙ্গে দ্বিতীয় লহরের বহু ঘটনার মিল পাওয়া গেছে। এই কারণে দ্বিতীয় লহরের ঐতিহাসিক গুরুত্ব অনেকটাই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা পরবর্তীতে আলোচনা করব রাজমালার তৃতীয় লহর নিয়ে। আর যদি দ্বিতীয় লহরের ঐতিহাসিক ঘটনাগুলি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর ত্রিপুরার ইতিহাস জানতে হিস্ট্রি আইকিউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।